প্রত্যাবর্তন এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। সোনামুড়া 4টি বিধানসভা আসন নিয়েও আলাদা আলাদা দাবি কংগ্রেস ও সিপিএম এর। তবে ফলাফল জানতে অপেক্ষা করতে হবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। আগামী 28 ফেব্রুয়ারি হবে ত্রিপুরা 60টি বিধানসভা আসনের ফল ঘোষণা। পরিবর্তন না প্রত্যাবর্তন তা জানার জন্য অপেক্ষা করতে হবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। তার মধ্যেই রাজ্যের দুই প্রধান দল কংগ্রেস এবং সিপিএম উভয়ই ক্ষমতায় আসার দাবি করছে। সোনামুড়া মহকুমায় 4টি বিধানসভা আসন রয়েছে, যার মধ্যে একটি রয়েছে মুখ্যমন্ত্রী মানিক সরকারের নির্বাচনী কেন্দ্র 23 ধনপুর। যদিও এই 4টি কেন্দ্রের প্রার্থীদের ভাগ্য তালাবন্দি আছে সোনামুড়া দ্বাদশ বালিকা বিদ্যালয়ের স্ট্রং রুমে রাখা ইভিএম গুলোর মধ্যে। তবুও দুই দলই আশাবাদী যে উভয় দলই এবার ভালো ফল করবে। সোনামুড়া জেলা কংগ্রেস সভাপতি ইদ্রিস মিয়ার দাবি যে সোনামুড়া 4টি আসনের মধ্যে 20 বক্সনগর এবং 22 সোনামুড়া আসন দুটি নিশ্চিত কংগ্রেসের দখলে যাবে, আর 21 নলছড় এবং 23 ধনপুর কেন্দ্র দুটিতে কংগ্রেস লড়াই করছে। ফেব্রুয়ারির যে ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে আমার জেলা সোনামুড়াতে 4টা আসন আছে। 4টা আসনের মধ্যে 20 বক্সনগর, 21 নলছড়, 22 সোনামুড়া এবং 23 ধনপুর। নির্বাচন এবার পরিবর্তনের নিরিখে নির্বাচন। আমরা নির্বাচন করতে দেখছি সোনামুড়া এবং বক্সনগর আমরা নিশ্চিতভাবেই দিচ্ছি, আর নলছড় এবং ধনপুরে আমরা প্রতিদ্বন্দ্বিতা আছি। ভোট গণনা না হলে সেটা অনুমান করা যাচ্ছে না, প্রতিদ্বন্দ্বিতা এত তীব্র হচ্ছে। আমি আশা করব ফলাফল আমাদের অনুকূলেই হবে এবং 2টা আসন আমরা জিতবই, আর বাকি 2টার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা। তাহলে কাকু বক্সনগর, বিশেষ করে আপনারা একটা দলীয় কুন্দল আছে, আপনাদের বিরোধী পক্ষ সেটা প্রচার করতে আছে, এটাকে আপনারা কাটিয়ে উঠতে পেরেছেন বলে? কংগ্রেসের দলীয় কোন্দল এগুলি প্রকাশ্যভাবেই থাকে এবং সেটা আস্তে আস্তে শেষ পর্যন্ত ঠিক হয়ে যায়। প্রাথমিক পর্যায়ে এখানে আমাদের মনোনয়ন নেওয়ার যে দলীয় কোন্দলটা ছিল, এতে প্রচারের দিক দিয়ে সিপিএম একটা সুযোগ নিতে চাইছিল, কিন্তু আমার যে সকল ভোটাররা পরিবর্তনকামী মানুষেরা পরিবর্তনটাই চাচ্ছিল, তারা আমার দলের লোক, সেখানে ঐক্যবদ্ধ হইয়া শেষ পর্যন্ত কাজ করতে, এবং যারা নাকি সিপিএম এর লোক পরিবর্তনের সপক্ষে ভোট দিব আশা করছিল, তারাও শেষ পর্যন্ত ভোট দেওয়া। সেইটার কোনো বাজে ফলাফল আমাদের নির্বাচনের মধ্যে পড়ে নাই। প্রাথমিক লোকদের চাওয়া ছিল, এটা আমরা 70-100 কাটে উঠছি। তাহলে আপনারা নলছড় এবং ধনপুরটা কেন এত? আমরা ওইখানে ব্যবধানটা আমাদের বড় ছিল। বিগত দিনে এখানে নলছড়ে একটা উপনির্বাচন হয়েছে, সেই উপনির্বাচনে আমাদের উপরে একটা বেশ ধাক্কা গেছে। ফলে এই বড়সড় ব্যবধানটাকে কাটাই ওইটা সেখানে জিতবই এই কথা আমি বলতে পারি না, তবে তীব্র প্রতিদ্বন্দ্বিতা আছে। অপরপক্ষে ধনপুরে আমাদের প্রতিদ্বন্দ্বী মানিক সরকার, চিফ মিনিস্টার। ফলে চিফ মিনিস্টারের সঙ্গে গতবার আমাদের ব্যবধান ছিল 28-29 ভোটে। সে একদিকে প্রভাবশালী চিফ মিনিস্টার, অপর দিকে সেই ভোটের মার্জিন তো কম নয়। ফলে সেখানে এই মার্জিনটা ওভারকাম করে আমরা জিতবই এমন গ্যারান্টি দিতে পারছি না, তবে যে কোনো ফলাফল হতে পারে, সেই জায়গাতে আমরা এসে গেছি। আমরা প্রতিদ্বন্দ্বীকে এটা বড় করে দেখি না। আমরা যখন রাজনীতিটা করি, ভোটের কথা বলি, তখন আমাদের অপোনেন্ট কে আছে সেটার চেয়ে বড় কথা হলো আমরা কি বলবো মানুষকে, মানুষ কি শুনবে সেটা। আর এখানে তাদের প্রার্থীর পরিবর্তন করতে, নতুন প্রার্থী পুরাতন প্রার্থীর থেকে কতটুকু বেশি ওজনদার সেটা ভোটের ফলাফল আসলেই দেখা যাবে। আমরা মনে করি না যে আমাদের নতুন প্রার্থী এখানকার বরাবরের পুরাতন প্রার্থীর থেকে বেশি ওজনদার। আমরা সেরকম কোনো প্রভাব নির্বাচনে আমরা দেখতে পাইনি। অপরদিকে সিপিএম সোনামুড়া বিভাগীয় সম্পাদক মানিক দাশগুপ্তের দাবি যে তারা গতবারের কংগ্রেসের হাতে থাকা 22 সোনামুড়া কেন্দ্রটি সহ 4টি কেন্দ্রই তাদের দখলে যাবে। নির্বাচনী ফলাফল আমরা 4টা সিটি পাব এবং গতবারের তুলনায় ডিফারেন্সও বাড়বে, ভোটও বেশি পাব এবং 4টা সিটি আমরা পাব। সোনামুড়া শহর পেয়েছি
সোনামুড়া বিধানসভা কেন্দ্র, সেটাতে গতবার হেরেছিলাম। এবার আমরা সেটা পুনরুদ্ধার করতে পারবো এবং অন্যান্য সিটেও ভোটের ব্যবধান অনেক কাটবে। আপনাদের বিরোধী দল বিশেষ করে বক্সনগর এবং টাউনশিপ দ্বারা অনেকটাই আশঙ্কা জিতার ব্যাপারে। তারা তো সারা ত্রিপুরাতেই মন্ত্রিসভাই গঠন করে ফলাফল তো 28 তারিখের পর দেখা যাবে। তাদের ধারণা এটা তো হলো অতি নিয়ে চিন্তা ভাবনা করা। আমরা 5 বছরেই মানুষের সঙ্গে মিশেছি, মানুষের সঙ্গে থেকেছি এবং প্রচুর পরিবার আমাদের সঙ্গে কংগ্রেস থেকেও এসেছে এবং আমাদের যারা কত বছর ভোট দিয়েছে কোনো পরিবার করেনি। সুতরাং তাদের আশা থাকতে পারে, বাস্তবের সঙ্গে কোনো মিল নেই এই আশা। গতকাল আমাদের রাজ্য কমিটির মিটিং আসলো, হ্যাঁ, রাজ্য ফলাফল সম্পর্কে কি আলোচনা? একটাই আলোচনা যেটা আমরা শুরু করেছিলাম যে এবার সিটও বাড়বে, ভোটও বাড়বে। রাজ্য কমিটির মিটিংয়েও বিভিন্ন যে আলোচনা হয়েছে, আলোচনাতে এটা হয়েছে সিটও বাড়বে, ভোটও বাড়বে। কতটা সিট নির্দিষ্টভাবে কোনো এতটা সিট পাবো এইভাবে আলোচনা উঠে আসেনি। এটা 28 তারিখে গণনার পরে দেখা যাবে কতটুকু বাড়ছে, কি বাড়ছে, সেটা 28 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে বামফ্রন্ট আবার ক্ষমতা আসবে এটা বলা যায়। তবে শোনা যাচ্ছে মেলাঘরের একটু আপনাদের একটা বিরোধী দল কইতাছে আমরা মেলাঘরে একটা কুন্দল কাজ করতেছে। কিন্তু তারা মানে ভোটে যেদিন কাজ শুরু করে ওই দিন থেকেই মেলাঘর বিরাট পরিবর্তন হবে, মেলাঘর তাদের ব্যাপারে যাবে, এরকম একটা প্রচার তারা করেছে। আমাদের কোনো ভোট মেলাঘরে এমনকি গতবার আমরা যে নিয়েছিলাম সেখান থেকে বাড়বে, কোনো ভোটে আমাদের থেকে সরেনি, আরো প্লাস হবে। এটা তাদের অপপ্রচার এবং কর্মীদের ধরে রাখার জন্যই এইসব অপপ্রচার। এখনো তারা এই অপপ্রচারটা চালাচ্ছে, এই কারণে নির্বাচনের দিন পর্যন্ত তাদের কর্মীদেরকে ধরে রাখতে হবে। সুতরাং এই অপপ্রচার তারা করবে। তবে অবশেষে কে রাজ্যের মসনদে বসতে চলেছে তা জানার জন্য অপেক্ষা করতে হবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। রতন দাস এবং সুকান্ত বর্মনের রিপোর্ট, খবর ত্রিপুরা। 21 ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস উপলক্ষে আগরতলা প্রেস ক্লাবে গতকাল এক আলোচনা চক্রের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন মন্ত্রী অনিল সরকার এবং বাংলাদেশ ভিসা অফিসের প্রধান সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান। গতকাল আগরতলা প্রেস ক্লাবে 21 ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস উপলক্ষে হয় এক আলোচনা চক্র। এই অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের উচ্চশিক্ষা এবং তথ্য সংস্কৃতি ও পর্যটন দপ্তরের মন্ত্রী অনিল সরকার। তাছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশের ভিসা অফিসের প্রধান সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান সহ গোপাল মণি দাস, মোহাম্মদ হাজা বাহা উদ্দিন, হাসিম অজুর মতো বাংলাদেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন উদ্বোধক অনিল সরকার। তিনি বাংলা ভাষার জন্য যারা শহীদ হয়েছিলেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বলেন, ত্রিপুরায় 1977 সালের পর ককবরক ভাষার সরকারিভাবে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। তাছাড়াও তিনি বলেন, বাংলা ভাষাই একমাত্র ভাষা যার জন্য আন্দোলন করতে হয়েছে এবং শহীদ বরণ করতে হয়েছে। শহীদ ভাইয়ের লাশ 21 বার রাজীব হায়দার শোভন, যিনি 2 সপ্তাহ আগে ঢাকায় নিহত হয়েছেন রাজাকারদের হাতে। 6000 মাতৃভাষা আছে, তাদের জনসংখ্যা 600 কোটি। পৃথিবীতে এখন যাদের রণধ্বনি 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিশ্রাম, আনন্দ 8 ঘন্টা। আনন্দের জন্য দরকার সঙ্গীত, নৃত্য, কবিতা, সাহিত্য, গ্রন্থাগার। এই বিষয়টা সম্পূর্ণ ভাষা ভিত্তিক করা উচিত। সেজন্য কলকাতায় মাতৃভাষা উৎসব হয় না, 21 ফেব্রুয়ারি সাড়া দেয় না, নাড়া দেয় না, গৌহাটিকে নাড়া দেয় না।
কিন্তু আমার সরকারটা এই বামফ্রন্ট সরকার প্রথম 1978 যখন নাকি সরকার প্রতিষ্ঠিত প্রথম সে ভারতকে রিকগনাইজ করেছে মাতৃভাষাকে রাজ ভাষা হিসাবে ভারতবর্ষের পৃথিবীর কোথায় এই নদী আছে? রুটির জন্য বড় বড় কথা বলছে, বিল্ডিং এর জন্য বড় কথা বলছে, উন্নয়নের জন্য বড় কথা বলছে, কিন্তু চিত্তলোকের উন্নয়নের জন্য কোন সরকার? ত্রিপুরা সরকার ছাড়া এরকম ব্যতিক্রমী সিদ্ধান্ত নিচ্ছে। এই সরকারগুলো কি সংস্কৃতির ক্ষেত্রে নিষ্ঠুর? অনুষ্ঠানে অন্যান্যরা আলোচনা করতে গিয়ে 21শে ফেব্রুয়ারি ভাষা দিবসের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোনামুড়া মধুবনের স্টিল ব্রিজ নির্মাণের কাজ প্রায় শেষের পথে। গোমতীর উপর নির্মিত এই ব্রিজটি নির্মাণ করতে খরচ হচ্ছে প্রায় 84 লক্ষ টাকা। এতে উপকৃত হবে উভয় তীরের কয়েক হাজার মানুষ। অবশেষে দীর্ঘদিনের দাবি পূরণ হলো। মধুবন দিয়ে গোমতী নদীর উপরে স্টিল ব্রিজের কাজ চলছে দ্রুত গতিতে। মার্চ মাসেই শেষ হবে এই ব্রিজের কাজ। 84 লক্ষ টাকা ব্যয়ে হচ্ছে স্টিল ব্রিজটি। তাতে ঘ্রান্তলি, বেজিমারা, উড়মাই সহ কলম ক্ষেতের কয়েক হাজার মানুষ উপকৃত হবেন। বর্তমানে নদী পাড়ের একমাত্র উৎস ছিল নৌকা, তাও আবার সন্ধ্যের পর সহ দিনের একটি বড় সময়ে মাঝি না থাকায় দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো বাড়িতে ফেরার জন্য। রাতে রোগী নিয়েও এলাকার লোকজনের বিভিন্ন সময়ে সমস্যায় পড়তে হতো। অবশেষে স্টিল ব্রিজটি হওয়াতে খুশি এলাকার লোকজন। প্রত্যেকের মতে এটা তাদের দীর্ঘদিনের দাবিও ছিল। অবশেষে তাদের দাবি পূরণ হতে চলেছে। আনন্দ হইলাম, বহুত এক নৌকাগুলো কষ্ট হইলাম, রাত্রে বহুত কষ্ট পাইছি। এখন তো কত সুবিধা হইতে আছে, খুব ভালো হয়েছে, আনন্দ হয়েছে। কত সুবিধা হয়েছে, ভালো হয়েছে, সুন্দর এটাতে কত সুবিধা হয়েছে, এরকম ভালো হয়েছে। বর্ষার বিষয়টা খুব ভালো। একটা হচ্ছে বেজিবারাম বন্যার, একটা গরুর বাঁধ, একটা হবিষ্যাগর। শারীরিক সেইবার যাওয়ার সুবিধা, রুগুলিয়া যাওয়ার সুবিধা, সেইবার গিয়ে আওয়ান যাওয়ার সুবিধা, তাদের তুই দাবি রাত্রে চলাচলের সুবিধা। আমরা এই ব্রিজটার লাগে আমরা অনেক আগে থেকে দাবি। এই ব্রিজটা আমরা অনেক বছর, আমি দোকান দিচ্ছি মধুবন প্রায় 8 বছর হয়েছে। আমরা নৌকা চলাচল করতে যাই, অনেক সময় কাজের ক্ষতি হয়, কাজের ব্যাঘাত ঘটে, বা গুদারা ঘাটাইয়া নৌকা ঘাটাইয়া আধা ঘন্টা 1 ঘন্টা বইয়া খাওয়ান লাগে। আমরা বিরাট সমস্যা দেওয়া দেয়। আমরা দোকানদারে ঠিক মতো করতে পারতেছি না। নৌকা 10টার আগে বদ্ধ হয়ে যেতে আছে, আমরা 10টার আগে দোকান বদ্ধ করে বাড়ি আইয়া লাগান লাগতে আছে। কাস্টমার আরো থাকলেও মানে আমরা আইয়া হরণ লাগে, কারণ আমরা নির্দিষ্ট একটা টাইম আছে 10টার আগে বাড়িতে, বা নৌকা বদ্ধ হয়ে যায় 10টার আগে আইয়া হরণ লাগে। তো ব্রিজটা হইলে আমরা এই ফের কোনো ভেদাভেদ নাই, আমরা এই ফের টাইমলি চলাফেরা আমরা করতাম পারি, বা গুদারা কাটায় দাঁড়াই থাকুন লাগে না। আমরা ঠিক মতো যাইতাম পারতাছি, সবাই লেগে এটা উপকার। আমরা লাগে না, যে কোনো মানুষ বিভিন্ন খান তাই গুদারা কাটায় বইয়ে থাকুন লাগে, আত্মীয় স্বজন আইলে বইয়ে থাকুন লাগে। ব্রিজটা হইলে কোনো মানে অসুবিধা নাই, যে কোনো মুহূর্তে আসা যাওয়া করণ যায়। রতন দাস ও সুকান্ত বর্মনের রিপোর্ট, খবর ত্রিপুরা। হৃদয় ওয়েলফেয়ার সোসাইটির ব্যবস্থাপনায় ফটিকরায় দ্বাদশ শ্রেণী স্কুল মাঠে গতকাল উদ্বোধন হলো এক শিশু মেলা। 4 দিন ধরে চলবে এই মেলা। হৃদয় ওয়েলফেয়ার সোসাইটির সার্বিক উদ্যোগ ও ব্যবস্থাপনায় গতকাল বিকাল 5টায় ফটিকরায় দ্বাদশ শ্রেণী স্কুল মাঠে উদ্বোধন হলো 4 দিনব্যাপী শিশু মেলার। উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ তথা কৈলাসহর কলেজের প্রাক্তন অধ্যক্ষ কামিনী কুমার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার সদস্য তথা এলাকার বিধায়ক বিজয় রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারঘাটের এসডিপিও প্রসেনজিৎ ঘোষ, কুমারঘাট ব্লকের বিডিও মানিক চাকমা সহ আরো বিশিষ্ট অতিথিরা। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সম্পাদক কুমার এস দেবনাথ। মেলার উদ্বোধনী অনুষ্ঠানের পূর্বে অনুষ্ঠিত হয় শিশুদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা। ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার বাইরে, বিশেষ করে ধলাই, ঊনকোটি এবং উত্তর ত্রিপুরা জেলার মধ্যে একমাত্র ফটিকরায়েই হয় শিশু মেলা। এই মেলা 2010 সালে প্রথম শুরু হয়। প্রতি বছরই সরকারি বিভিন্ন দপ্তরের সহযোগিতা পেলেও এবার রাজ্যে বর্তমানে নির্বাচনী সময় হওয়ায় সরকারি তেমন সহযোগিতা পায়নি। 4 দিনের এই মেলা প্রতিদিন দুপুর 2টো থেকে রাত 10টা পর্যন্ত চলবে এবং মেলায় প্রতিদিন সন্ধ্যায় থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে রাজ্য এবং বহিরাজ্যের এমনকি টিভি শিল্পীরাও উপস্থিত থাকবে।
এছাড়াও শিশুদের নিয়ে প্রতিদিন থাকবে নানান অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের প্রতিনিধিকে একান্ত সাক্ষাৎকারে অনুষ্ঠানের উদ্বোধক কামিনী কুমার নাথ এবং অনুষ্ঠানের প্রধান অতিথি বিজয় রায় বলেন, প্রত্যেকটি শিশুর মধ্যে একটি শিশুদের রেখে পরিপক্ক এবং মানসিক বিকাশের পথ অনেক রুদ্ধ করে দিই। একটি বুদ্ধিজীবী লুকিয়ে আছে। এই উদ্যোগ তো সত্যি প্রশংসনীয়। শৈশব থেকে তাকে ঠিকভাবে তার জানাই এবং পরিচর্যা করতে পারলে তার ঠিকভাবে মানব সম্পদ হিসেবে গড়ে উঠবে। তারাই হবে দেশ গড়ার মূল কারিগর। জনসাধারণের সহযোগিতা তো ৫ বছর গভর্নমেন্টের আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। তো এই যে শুভ উদ্যোগ হৃদয় ওয়েলফেয়ার সোসাইটির থেকে যে শুভ উদ্যোগ নিয়েছেন আমাদের সরকার উদ্যোক্তারা এবং সরকার পক্ষ থেকে, সেটা সত্যি প্রশংসনীয়। এবং এখানে এরকম একটা অনুষ্ঠান প্রতি বছর যে অনুষ্ঠিত হচ্ছে, তাতে এখানের ফটিক রায়ের এবং কুমারঘাটের সাংস্কৃতিক পরিমণ্ডলের আমার তো খুবই ভালো লাগছে। সুস্থ এটাই চাই, শান্তি সম্প্রীতি রক্ষা করে শিশুদের একটা মানসিক অবস্থা সুন্দর পরিমণ্ডল আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া শান্তি সম্প্রীতি রক্ষা করার ব্যাপারে তারাই দেশ এটা একটা সুন্দর করবে, তারা মানুষের মতো সুদৃঢ় পদক্ষেপ। এটাই আমরা চাইছি। আমি আর আমি তো বিশেষ কিছু বলবো না, সবাইকে